আমার স্বামী মারা যাওয়ার 2 মাস পর থেকে মাঝরাতে স্বামীর আপন ভাই রাতে আমাকে খারাপভাবে স্পর্শ করতে চায়। রুমের বাইরে পায়ের শব্দ আমি ঘুমের মধ্যে টের পেতাম, তবে প্রথমে বিষয়টা তেমন গা করিনি। এভাবে কয়েকদিন পর একদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম আমার কাপড় চোপড় এলোমেলো, তখন আমার আর বুঝতে বাকি রইল না যে ঘুমের মধ্যে নিশ্চয়ই আমার শরীরে কেউ হাত দিয়েছে। ব্যাপারটা ভাবতেই আমি আঁতকে উঠলাম। রাকিব আমার দেবর, যে কিনা আমার স্বামী বেঁচে থাকতে কোনো দিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পর্যন্ত পাইনি, সে কিভাবে এই জঘন্য কাজটা করতে পারলো। আমি ওকে হাতে নাতে ধরার জন্য রাত হবার অপেক্ষা করতে লাগলাম। একদিন রাতে আমি শুয়ে আছি, কিন্তু ঘুমোইনি। ঘড়িতে দেখি ঠিক 12টা। সে আস্তে আস্তে আমার রুমে ঢুকে আমার শরীরের ভাঁজে হাত দেয়। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে লাইট জ্বালিয়ে দেই। এটা কি করছো তুমি? আমি তোমার ভাবি, আর ভাবি মায়ের সমান হয়। রাকিব বলল, ভাবি আমার মাকে আবার টেনে আনছো কেন? তোমার মতো একটা সুন্দরী যুবতী একা মাঝরাতে কষ্ট পাচ্ছে। আমি তো চোখে দেখতে পারি না ভাবি। কে বলেছে তোমাকে আমি কষ্ট পাচ্ছি? তুমি এক্ষুনি বেরিয়ে যাও প্লিজ ভাবি, জাস্ট একটু এনজয় করবো, তুমিও জ্বালা মিটিয়ে নাও। আমি একটা চট দিয়ে বললাম, রাকিব আমাকে এসব কথা বলতে একটুও লজ্জা করে না তোমার? রাকিব কিছুটা উত্তেজিত হয়ে বলল, ভাবি আমার কথা শুনে আমাকে সবকিছু করতে দাও, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখো তোমারও কি শরীরে জ্বালা ওঠে না? তোমার কি কষ্ট হয় না? আমি জানি তোমার একটা পুরুষ মানুষ প্রয়োজন। ভাবি আমি কালকেই ব্যবসার কাজে 7 দিনের জন্য ঢাকা যাচ্ছি, এর আগে আমি তোমাকে কাছে পেতে চাই। রাকিব আমাকে নানা ভাবে তার কথার ছলে খারাপ উদ্দেশ্যে ছোঁয়ার চেষ্টা করতে লাগলো এদিক ওদিক। আমি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে বললাম, এক্ষুনি চলে যাও আমার ঘর থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। রাকিব সেদিন আর কিছু না বলে চলে গেল, তবে যাওয়ার আগে তার চোখের চাহনি আমার সুবিধার মনে হলো না। এরপর 7 দিন আমার নিশ্চিন্তে কাটলো, কিন্তু 7 দিন পর রাকিব যেদিন বাসায় ছিল সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ শেষ করে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, আর রাকিব খাবার টেবিল থেকে খেতে খেতে আমার দিকে বাজে নজরে তাকিয়ে আছে। তার চোখে মুখে একটা শয়তানি হাসি। আমার স্বামী 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবল আমি জানি। মানুষটা গত হওয়ার পর কেমন জানি একা হয়ে গেছি। তাছাড়া আমার শাশুড়ি ও স্বামী মারা যাওয়ায় আমাকে অপয়া আর পোড়া কপালি ছাড়া আর কিছুই ভাবেন না। সবার মন রক্ষা করে আমাকে চলতে হয়। এখন ইনকামের একমাত্র পথ আমার একমাত্র দেবর। আমি খুব ভয়ে থাকি সে কখন আমার সাথে বাজে কিছু করে ফেলে। হঠাৎ দেখলাম রাকিব আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেই একটা বাজে ইঙ্গিত করলো। আমি বেশ বিব্রত হয়ে নিচের ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে ভাবছি রোজ রাতে এখন থেকে ঠিকভাবে ঘুমোতে পারবো কিনা জানি না। দরজা ভালো করে আটকিয়েছি, তাও কেমন যেন ভয় লাগে। বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে থাক। ভীষণ একা আর ভয় লাগছে। একটু আগেই শাশুড়ি আর শ্বশুর কোথায় যেন গিয়েছে। আমি জানতাম না যে তারা বাসায় নেই। এই মুহূর্তে আমার দেবর, আমি আর আমার বাচ্চা আছি বাসায়। এসব ভাবতে ভাবতে আমার বাচ্চাটাকে জড়িয়ে ধরে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। রাতে দরজা বন্ধ থাকায় রাকিব সুবিধা করতে পারেনি। আমি রান্নাঘরে কাজ করছি আর মনে মনে ভাবছি রাতের বেলা আমাকে ভয় দেখালেও দিনে হয়তো সে এমনটা করবে না, কিন্তু দিনের বেলা সে আরো ভয়ানক। ও রান্নাঘরে এসে আমার হাত ধরে ফেললো। আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করছি, কোনো লাভ হচ্ছে না। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আর আমি ভয় কুকড়ে যাচ্ছি। ঠিক তখনই ভাগ্যক্রমে দরজায় কে জানি বাড়ি দিচ্ছে। আমার দেবর আমার হাত ছেড়ে দিয়ে ভয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই দেখে আমার শাশুড়ি ফিরেছেন। রান্নাঘরের দরজা থেকে ওনাদেরকে দেখে যেন আমি হাত ছেড়ে বাঁচলাম। সন্ধ্যাবেলায় আমার বাচ্চাটা কাঁদছিল, তাকে কোলে নিয়ে পায়চারি করে কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু আমার ননদ ভাবছে অন্য কথা। দিন দিন ভয়টা বেড়ে চলেছে। সবসময় একটা ভয়ের মধ্যে কাটছে আমার প্রতিটা দিন। আমার নিজের মা বাবা বেঁচে নেই, একটা ভাই আছে, সেও তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। আমাকে কি করে ভরণ পোষণ দিবে? তাছাড়া আমার একটা বাচ্চাও আছে, তার দায়িত্ব কে নিবে? সবকিছু চিন্তা করে এই ঘরে এত অনিশ্চয়তার মধ্যে পড়ে আছি, কোথায় যাব? আর লেখাপড়াও তো জানি না অত, তেমন ভালো চাকরিও পাওয়ার আশা নেই। শাশুড়িকে সবকিছু খুলে বললে তিনি হয়তো বিশ্বাস করবেন, কিন্তু আমার কাছে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে তাকে আমি বিশ্বাস করাতে পারবো। আমার স্বামী যখন বেঁচে ছিলেন তার ভাই এমনটা ছিল না, আমাকে সম্মান দিয়ে কথা বলতো, আমার বাচ্চাটাকেও আদর যত্ন করত। আর এখন একদিন আমি আমতা আমতা করে শাশুড়ির রুমে গেলাম। আমি গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম দেখে উনি শুকনো মুখে আমাকে বললেন, কিছু বলবে নাকি? আমি মুখ কালো করে দাঁড়িয়ে আছি দেখে আবার বললেন, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু বলতে চাইলে বলতে পারো। আমি তাকে সবটা খুলে বললাম, মা রোজ রাতে আপনার ছোট ছেলে আমার ঘরে আসে, আমার শরীরে হাত দেয়, এমনকি যখন আপনারা ছিলেন না তখন রান্নাঘরে এসে আমার সাথে বাজে ব্যবহার করেছে। তিনি হাসতে হাসতে বললেন, প্রমাণ আছে? আমি অবাক হলাম না তিনি আমার কাছে প্রমাণ চাইছেন দেখেও। আমার কাছে তো প্রমাণ নেই। আমার শাশুড়িকে বললাম, আজকের রাতটা আমার সাথে থাকবেন মা, তবে সে কথা যেন আপনার ছোট ছেলে কোনোভাবে জানতে না পারে। আমার খুব অবাক লাগছে, এই প্রথমবার তিনি আমাকে বিশ্বাস করেছেন দেখে। বললেন, ঠিক আছে দেখি আজকে রাতে কি হয়। যাই হোক, যেই বলা সেই কাজ। আজকে রাতে আমি লাইটটা অফ করে ঘুমালাম বললে ভুল হবে, ঘুমের অভিনয় করছি। পাশেই আমার শাশুড়ি। রুমটা এতটা বন্ধ করে রেখেছি যে দেখে বুঝার উপায় নেই আমি ছাড়া রুমে কেউ আছে। দরজাটাও খোলা রেখেছি। ঘড়িতে তখন রাত 1টা বাজতে চললো। আমার দেবর রুমের দিকে আসছে। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি নিশ্চয়ই আমার শাশুড়িও জেগে আছেন তখনও। আমার দেবর আমার রুমে ঢুকে আমার হাত ধরতে আমি উঠে লাইট জ্বালিয়ে দেই। আমার শাশুড়ি এখন একেবারে অবাক, তবে সেটা আমাকে বুঝতে দিচ্ছেন না। আমার দেবরের চেহারাও দেখার মতো, সে তো আরো অবাক তার মাকে দেখে। আমার শাশুড়ি উঠে রাকিবকে একটা চড় মেরে বলল, আমি প্রথমে এই মেয়েটার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন নিজের চোখে যা দেখছি
তাতে মনে হচ্ছে জন্মের সময় তোকে মেরে ফেললাম না কেন। তুই নিজের ভাবির ঘরে মাঝরাতে এভাবে ঢুকে পড়েছিস, কোনো লজ্জা আচরণ বলতে কিছু নেই তোর? রাকিব এবার আমার দিকে তাকিয়ে তার শেষ চালটা চাললো। আমাকে প্রচন্ড অবাক করে দিয়ে সে শাশুড়ি মাকে বলল, মা আমি ভাবিকে বিয়ে করব। কি বলছিস তুই? ও একটা বিধবা, তোর বড় ভাইয়ের স্ত্রী। তাতে কি? আমার ভাই তো আর বেঁচে নেই, তাই না? এখন এটা নিয়ে বাড়াবাড়ি না করে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমাদের সাথে আমি কথা বলবো। রাকিব শাশুড়ি মায়ের কোনো কথা না শুনে চলে গেল। তিনিও আমার দিকে একবার তাকিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু কি ভেবে যেন চলে গেলেন। পরদিন ড্রয়িং রুমে আমি বসে আছি। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বেশ চিন্তিত। নীরবতা ভেঙে রাকিব বলল, এখানে এত চিন্তা ভাবনার কি আছে আমি বুঝতে পারছি না। আমার আগে বিধবা কেউ বিয়ে করেনি নাকি? আমি বিয়ে করব এটাই ফাইনাল, আর সেটা তোমাদের বড় বউকে। আমার শ্বশুর কিছুটা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বললেন, বিয়ে করবে কিনা সেটা পরের বিষয়। মাঝরাতে এভাবে একটা মেয়ের ঘরে যাওয়া কোনো শিক্ষার মধ্যে পড়ে? তার শরীরে হাত দেওয়া কেমন ব্যবহার তোর? তোকে কি এসব শিখিয়ে বড় করেছিলাম? রাকিব শ্বশুরকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। আমরা বেশ অবাক হলাম। রাকিব এবার কিছুটা রাগ দমিয়ে বলল, আমি ওকে বিয়ে করব এটাই ফাইনাল। ভুলে যেও না তোমরা আমার টাকায় খাও। এই বাসাটার ভাড়াও আমি দিচ্ছি। সুতরাং আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো, না হলে এই বিধবার সাথে তোমাদেরকেও রাস্তায় নামিয়ে দিব। আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারছেন না তারা আমাকে কি বলবেন। সম্মানিত ভিউয়ার্স, এরপর সামনের দিনগুলোতে পাপড়ির সাথে কি হতে যাচ্ছে বলে মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন। পাপড়ি কি সত্যি রাকিবকে বিয়ে করতে বাধ্য হবে? পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন, আর বেশি করে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন।